দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পরিবেশ অধিদপ্তর আয়োজন করেছে পরিবেশ বিতর্ক 2026-এর চূড়ান্ত পর্ব। এ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের মোট 32টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। বাংলাদেশ টেলিভিশন আজ শহীদ মনিরুল আলম মিলনায়তনে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি 13তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক 2026 প্রতিযোগিতা উপভোগ করার জন্য। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ। এ বিষয়কে কেন্দ্র করে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান পরস্পরের সাথে দ্বৈরাত্ম্যে লিপ্ত হবে। তারা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। আমন্ত্রণ জানাচ্ছি উভয় দলকে। এবারে পরিচিত হয়ে নেব পক্ষ দলের বিতার্কিকদের সাথে। পক্ষ দল: প্রথম বক্তা আনিকা সামিহা নদী, দ্বিতীয় বক্তা রাইসুল হাসান মুকুট, তৃতীয় বক্তা মোহাম্মদ ওবায়দুর রহমান দলনেতা। দর্শক, এবার পরিচিত হয়ে নিব বিপক্ষ দলের বিতার্কিকদের সাথে। বিপক্ষ দল: প্রথম বক্তা আশরাফুল ইসলাম সন্ধি, দ্বিতীয় বক্তা নিলয় সাহা নীল, তৃতীয় বক্তা মামুনুজ্জামান স্নিগ্ধ দলনেতা। প্রতিযোগিতায় সম্মানিত বিচারকবৃন্দ বিতার্কিকদের যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ও পরিবেশনা 10, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তি প্রয়োগ ও খণ্ডন 15, যুক্তি খণ্ডন 20। বিতার্কিকদের অবগতি ও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে প্রত্যেক বিতার্কিককে সর্বমোট 5 মিনিট করে সময় প্রদান করা হবে। 4 মিনিট সতর্কতা সংকেত ও 5 মিনিট চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। যুক্তি খণ্ডন পর্বে দলনেতা 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটের সতর্কতা সংকেত, 3 মিনিটের চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের সম্মানিত বিজ্ঞ বিচারকবৃন্দকে। মির্জা শওকত আলী, পরিচালক, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন, পরিবেশ অধিদপ্তর। জনাব মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর। ডক্টর এস.এম. শামীম রেজা, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় দর্শক, সবশেষে সভাপতির আসন অলংকৃত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পরিচালনার জন্য আমি সম্মানিত সভাপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যারা এই মিলনায়তনে অথবা টেলিভিশনের পর্দার সামনে বসে আজকের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। বিশ্ব পরিবেশ দিবস 2026 উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিবেশ বিতর্ক 2026 এর চূড়ান্ত পর্বে আপনাদের উপস্থিতি আমাদের আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ। এই বিষয়ে পক্ষে যুক্তি উপস্থাপন করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী। এবার শুরু হচ্ছে প্রতিযোগিতা পর্ব। প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা অনিকা সামিহা নদীকে তাঁর বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বন্যার জলে বাঁধ গড়ি, খরায় খুঁজি ছায়া, আগুন যদি না নিভায় ফিরবে না আর মায়া। মাননীয় সভাপতি, পৃথিবী আজ কার্বনের আগুনে জ্বলছে, আর এই কার্বনের আগুন থেকে টেকসই পরিত্রাণের উপায় হলো প্রশমন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ এবং যারা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ। বিতর্কের বিষয়ে ই প্রত্যয় দ্বারা প্রশমনকে অধিক গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান
অবস্থান করছি। বিতর্কের সুবিধার্থে কিছু বিষয় সংজ্ঞায়ন করছি। জলবায়ু পরিবর্তন হলো দীর্ঘ সময় ধরে পৃথিবীর গড় তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাস ও অন্যান্য আবহাওয়াগত বৈশিষ্ট্যের উল্লেখযোগ্য পরিবর্তন যা প্রাকৃতিক কারণ এবং বিশেষত মানুষের কর্মকাণ্ডের ফলে ঘটে, যা জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং পরিবেশ দূষণ করার মাধ্যমে ঘটে। ফলশ্রুতিতে তাপমাত্রা বৃদ্ধি পায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়ে। অভিযোজন বলতে বোঝাচ্ছি জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে বা হবে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার ব্যবস্থা, যেমন উঁচু বাঁধ নির্মাণ, খরা সহনশীল ফসলের জাত উদ্ভাবন কিংবা দুর্যোগ প্রস্তুতি। প্রশমন বলতে বোঝাচ্ছি জলবায়ু পরিবর্তনের মূল কারণ অর্থাৎ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর পদক্ষেপ, যেমন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করা, বন সংরক্ষণ করা, কার্বন নিঃসরণ কমানো ইত্যাদি। আজকে বৈশ্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা জলবায়ু পরিবর্তনের মতো রোগকে দূর করতে চাইছি, তখন দীর্ঘমেয়াদে স্থায়ী উপায় হিসেবে কাজ করে প্রশমন। এখানে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ, কারণ এটি সহজলভ্য, অর্থাৎ সচেতনতা সৃষ্টির মাধ্যমে আপনি সহজেই এটিকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এবং অভিযোজনের তুলনায় এটি সুলভ। দ্বিতীয়ত, এটি দীর্ঘমেয়াদে কার্যকর, অর্থাৎ পরিবেশের যে ক্ষতিগুলো হবে ক্ষতিগুলোকে পূরণ করতে প্রশমন কাজ করে। এবং তৃতীয়ত, বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করে। প্রশমনের ফলে কার্বন নিঃসরণ কম হয়, যা একসাথে বহু সমস্যা সমাধান করে, যেমন এটি বায়ু দূষণ কমায়, জনস্বাস্থ্য উন্নত করে, জ্বালানি নিরাপত্তা বাড়ায়। প্রশমনের মাধ্যমে মানুষ সচেতনতা শেখে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শেখে, যেমন এলইডি, সোলার প্যানেল, বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করে, যার ফলে কার্বন নিঃসরণ তুলনামূলকভাবে কমে আসে, পরিবেশ একটি সহনশীল পর্যায়ে আসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহজতর উপায়ে সংগঠিত হয়, অর্থাৎ এটি সহজলভ্য। মাননীয় সভাপতি, কিন্তু ঠিক একই জায়গায় আপনি যখন অভিযোজনমূলক কর্মকাণ্ডগুলোকে অতিরঞ্জিত করবেন, তখন দেখবেন এই কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করার জন্য আপনার অনেক বেশি অর্থায়ন প্রয়োজন, যেগুলো আসলে উন্নয়নশীল কিংবা অনুন্নত রাষ্ট্রগুলোর কাছে নেই। বাংলাদেশ, আফ্রিকার অনেক ছোট দেশ কিংবা দ্বীপ যে রাষ্ট্রগুলো আছে, তাদের কাছে সীমাহীন অভিযোজনের অর্থনৈতিক সক্ষমতা নেই। জলবায়ু পরিবর্তন যত বাড়বে, অভিযোজন খরচ তত বাড়তেই থাকবে, উঁচু বাঁধ নির্মাণ করতে থাকতেই হবে, উন্নত সেচ ব্যবস্থা আনতেই হবে, বেশি দুর্যোগ পুনর্বাসন কেন্দ্র বাড়াতে হবে, ফলে ব্যয় ক্রমাগত বাড়তেই থাকবে, কারণ অভিযোজন সীমাহীন। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ালে আমরা বাদ দিতে পারি, কিন্তু কার্বন নিঃসরণ না কমালে কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তেই থাকবে, ফলে পৃথিবীর কিছু ক্ষতি এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে আসলে অভিযোজন দিয়ে কোনো কিছু করা সম্ভব না। কোনো দ্বীপ রাষ্ট্র যখন পুরোপুরি ডুবে যাবে, তখন আপনি কিভাবে অভিযোজিত হবেন? অথবা চরম তাপমাত্রা যখন পরিবেশের বসবাসকে অযোগ্য করে তুলবে, তখন আপনি কিভাবে অভিযোজিত হবেন? অভিযোজন দীর্ঘমেয়াদে মেনে নেওয়া মানে এই মেনে নেওয়া যে আমরা পরিবেশ দূষণ করতেই থাকবো এবং অভিযোজিত হইতেই থাকবো। কিন্তু প্রশমন পরিবেশকে সংরক্ষণ করে, সচেতনতা নিয়ে আসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অধিক কার্যকরী ভূমিকা পালন করে, অর্থাৎ এর মাধ্যমে বৈশ্বিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। বৈশ্বিক উষ্ণতার ফলে কার্বন নিঃসরণ বেড়ে চলেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। অভিযোজন বিষয়গুলোকে ত্বরান্বিত করে, কিন্তু কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে না। অপরদিকে প্রশমনমূলক কর্মকাণ্ড পরিবেশকে বাঁচায়, কার্বন নিঃসরণ কমায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া প্রতিরোধ করে, অর্থাৎ প্রশমনমূলক কর্মকাণ্ড ক্ষতি থেকে পরিত্রাণ দেয়, যা দীর্ঘমেয়াদে পরিবেশ সংরক্ষণে কার্যকর। মাননীয় সভাপতি, ঠিক এ কারণেই বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অধিকাংশ অর্থ যায় প্রশমনমূলক কর্মকাণ্ডে। ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য মতে উন্নত দেশগুলো 2023-24 সালে উন্নয়নশীল দেশগুলোতে দেওয়া জলবায়ু অর্থায়নের মধ্যে প্রায় 2/3 অর্থাৎ 63 থেকে 65% অর্থায়ন প্রশমন ভিত্তিক এবং 25% অভিযোজন ভিত্তিক। OECD এর তথ্য অনুযায়ী 2023 সালে প্রশমন অর্থায়ন ছিল $87.3 বিলিয়ন, অভিযোজন অর্থায়ন ছিল $33.6 বিলিয়ন। বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলো 2024 সাল থেকে জলবায়ু অর্থায়নে 69% প্রশমনে এবং 31% অভিযোজনে ব্যয় করে আসছে। এই পরিসংখ্যানের তুলনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পরিবেশ সংরক্ষণে আসলে প্রশমনের বিকল্প নেই, তাই প্রশমনে অধিক হারে সবাই বিনিয়োগ করে চলেছে। মাননীয় সভাপতি, জলবায়ুকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের বিতর্ক জলবায়ুকে এবং পরিবেশকে যতটুকু সম্ভব তা সংরক্ষণ করা নিয়ে। প্রশমন এবং অভিযোজন উভয়ই প্রয়োজন। আমরা অভিযোজনকে বাদ দিচ্ছি না, আমরা বলছি প্রতিকারের চাইতে প্রতিরোধ গুরুত্বপূর্ণ, অভিযোজনের চাইতে প্রশমন গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, অনুগ্রহ করে 10 সেকেন্ড সময়ের জন্য আবেদন করছি। বিরোধী দল যদি আজকে জিততে চায়, তাহলে তাদেরকে দেখাতে হবে যে অভিযোজন যদি আপনাদের স্থায়ী সমাধান হয়ে থাকে, তাহলে আপনারা দেখিয়ে দিয়ে যাবেন কী পরিমাণ অভিযোজন আপনারা করবেন এবং কতদিন পর্যন্ত করবেন। অভিযোজন স্বল্প মেয়াদে সমাধান দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে টেকসই সমাধান দেয় শুধুমাত্র প্রশমন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিষয়ের বিপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য বিপক্ষ দলের প্রথম বক্তা জনাব আশরাফুল ইসলাম সন্ধিকে আহ্বান জানাচ্ছি।
জনাব আশরাফুল ইসলাম সন্ধি। আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি। জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভেতর দেওয়ালে। যদি শারদ বাজাতে জানতাম তবে আপনাদের শোনাতাম আমার কান্নার করুণ সুর। মাননীয় সভাপতি, এই কান্না হলো সেই ১২৫টি উন্নয়নশীল দেশের যারা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতির সম্মুখীন। এই কান্না সেই রহিমা বিবির যার ঘর তলিয়ে গিয়েছে কিন্তু সে আসলে কপ সম্মেলন বোঝে না। এই কান্না সেই কৃষকের যার জমিতে খরার প্রবণতায় এবছর ধান জন্মায়নি, সে কার্বন নিঃসরণ বোঝে না। এই কান্না সেই জেলে স্ত্রীর যার স্বামী ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আর বাড়ি ফেরেনি, সে তো জানে না G20 সম্মেলনে আসলে কী সিদ্ধান্ত হলো। মাননীয় সভাপতি, প্রতিটি মানুষ শুধু বাঁচতে চায়, একটু খাবার এবং একটু মাথা গোঁজার ঠাঁই চায়, তাতেই তারা সন্তুষ্ট থাকে। তাদের কাছে এই ঠাঁইটুকুই অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, অসংখ্য ধন্যবাদ। বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কিন্তু প্রতিনিয়ত পূর্ণ চেষ্টার পরেও ব্যর্থতার দায় মাথায় নিয়ে অভিনন্দন জানাতে আমি আসলে অপারগ। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ, অত্যন্ত যৌক্তিক এবং কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি শুরু করতে চাই একটি ছবি দিয়ে। 2022 সাল, সুনামগঞ্জ জেলা, হাওর অঞ্চল। একজন বৃদ্ধ তার 40 বছরের চাষের জমি দেখছেন জলের নিচে। বাড়িটা ডুবে গেছে, ধানের চারা ভেসে গেছে। সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি বললেন একটি কথা, আমরা কি করেছিলাম যে এটা হইল? মাননীয় বিচারকবৃন্দ, এই কৃষক আমেরিকার কারখানা চালাননি, তিনি শুধু চাষ করেছেন, তিনি ধান ফলিয়েছেন, বাঁচার চেষ্টা করেছেন। তিনি এই কৃষি জমি, তার এই কৃষি জমি আজ এখন জলের নিচে। পক্ষদল বলবে প্রশমনই গুরুত্বপূর্ণ, তুমি কার্বন কমাও, সোলার প্যানেল লাগাও, টারবাইন বসাও, জলবায়ু পরিবর্তন থামবে। হয়তো থামবে, কিন্তু সেটা আজ নয়, 50 বছর পরে, নয়তো 100 বছর পরে। কিন্তু সুনামগঞ্জের ওই কৃষক যার জমি তলিয়ে গেছে, তার জন্য আপনি এখন কি করবেন মাননীয় সভাপতি? আমরা মনে করি এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হলে অভিযোজনের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি দেওয়া উচিত। মাননীয় সভাপতি, আজ প্রতিপক্ষের করা নামমাত্র সংজ্ঞায়নের ফলে আমাকে গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলো সংজ্ঞায়ন পুনরায় করে যেতে হচ্ছে। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তন আসলে কি? আমরা মনে করি জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানবীয় কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলের গঠনের পরিবর্তন এবং তুলনামূলক সময়কালে পর্যবেক্ষণকৃত প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তনশীলতা। মাননীয় সভাপতি, মোকাবেলা দ্বারা আমরা আসলে কি বুঝি? যা জলবায়ু পরিবর্তনের কারণগুলোকে হ্রাস করে, যা এর বিদ্যমান এবং ভবিষ্যৎ প্রভাবের সাথে মানিয়ে নিতে সাহায্য করে, জলবায়ুর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং সমাজকে দীর্ঘমেয়াদে টেকসই করে। মাননীয় সভাপতি, অন্যদিকে অভিযোজন হলো মানুষ, সমাজ, অর্থনীতি এবং বাস্তুতন্ত্রের সেই সক্রিয়, সৃজনশীল এবং ন্যায়ভিত্তিক প্রক্রিয়া যা জলবায়ু পরিবর্তনের বর্তমান ক্ষতি হ্রাস করে, ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলা করে এবং নতুন সুযোগকে কাজে লাগানোর মাধ্যমে টেকসই জীবনযাপনকে নিশ্চিত করে। এবং প্রশমন কি? প্রশমন হচ্ছে কার্বন নিঃসরণের কারণের প্রতি সরাসরি আঘাত করার চেষ্টা করা। মাননীয় সভাপতি, প্রশমনের সুফল 50 কিংবা 100 বছর পরে যে দৃশ্যমান হয়। মাননীয় সভাপতি, এখন আসলে এই বিতর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে আমরা কি বুঝবো? যেই পন্থাটা তাৎক্ষণিক, যেই পন্থা অপরিহার্য এবং যার প্রভাবের পরিধি বেশি, যার ন্যায়সঙ্গত এবং যেই পন্থা আসলে বিকল্পহীন, সেগুলোকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি অভিযোজনে এই সবগুলো চরিত্র বিদ্যমান থাকে। তবে কি আমরা শুধুমাত্র অভিযোজনই চাই? না মাননীয় সভাপতি, আমরা প্রত্যয় যোগের মাধ্যমে একমাত্র অভিযোজন নয়, বরঞ্চ তুলনামূলক প্রাধান্যে অভিযোজনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চাই। কিন্তু এর পাশাপাশি প্রশমনকেও কিন্তু আমরা বর্জন করি না, প্রশমনের চেষ্টাও আমরা পরিপূর্ণভাবে চালিয়ে যাই। আমরা নিম্নোক্ত কারণসমূহের ফলে মনে করি প্রশমনের চেয়ে অভিযোজন এখন অধিক গুরুত্বপূর্ণ। 1, অপরিহার্য বৈশ্বিক উষ্ণতা, অর্থাৎ প্রশমন এখন অপ্রতুল এবং অভিযোজনটা আসলে অপরিহার্য। মাননীয় সভাপতি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এখন 424 ppm, যা শিল্প বিপ্লব পূর্ব মাত্রার চেয়ে 51% বেশি। ফলে আজ থেকে সমস্ত নির্গমন যদি আপনি শূন্যেও নামিয়ে আনেন, তাপমাত্রা আপনার তারপরও 0.3 থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। এবং ইতিমধ্যে বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রয়েছে তা আগামী 300 থেকে 1000 বছর পর্যন্ত বিদ্যমান থাকবে। সমুদ্রের তাপ সম্প্রসারণ থামতে আপনার 200 থেকে 300 বছর সময় লাগবে। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বা উষ্ণতা আপনার অনিবার্য এবং অপরিবর্তনীয়। অর্থাৎ যার ফলে প্রশমন আপনার ওই যে ভবিষ্যতের জন্য আপনার চিন্তা এবং অভিযোগ আমরা আজকের জন্য চিন্তা। আপনার বর্তমান প্রজন্মের কাছে প্রশমন অর্থহীন হয়ে যাবে যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে সে আজ তলিয়ে যায় মাননীয় সভাপতি। দ্বিতীয়ত, উন্নত দেশগুলোর প্রশমন ব্যর্থতার ফলে উন্নয়নশীল দেশকে আসলে অভিযোজনই বাঁচাতে পারে। G20 দেশগুলো বিশ্বের 75% গ্রিনহাউস গ্যাস নির্গমন করে। প্যারিস চুক্তি অনুযায়ী যদি আপনি আজ কাজ করেন, তারপরও আসলে 2.4 থেকে 2.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে আগামী বছরের মধ্যে। অন্যদিকে আমেরিকা আপনি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে। চীনের মতো দেশ 2030
সাল পর্যন্ত কয়লা ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। অর্থাৎ শিল্প বিপ্লবের এই সময় দাঁড়িয়ে যে পরাশক্তি দেশগুলো আছে সেই দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে বলবেন আপনি, প্রশমনের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটা আসলে বৃথা চেষ্টা ছাড়া কিছুই না মাননীয় সভাপতি। কারণ প্রতিটা দেশই এখন শিল্পের সাহায্যে নিজেকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চায়। এই দেশগুলো কার্বন নিঃসরণ কখনোই বন্ধ করবে না মাননীয় সভাপতি, অর্থাৎ প্রশমন ব্যর্থ হবে। 10 সেকেন্ডে শেষ করছি। অন্যদিকে মাত্র 0.47% কার্বন নিঃসরণ করা বাংলাদেশ, সে যদি এই কার্বন নিঃসরণ শূন্যের কোঠায়ও নিয়ে আসে, তারপরেও আপনার আসলে কোনো লাভ হবে না, আপনি এই তাপমাত্রা কমাতে পারবেন না। সুতরাং এইখানে আসলে পক্ষ দলের কাছে একটা প্রশ্ন থেকে যায়, প্রশমনের দায় যখন আপনার না, প্রশমনের দায় উন্নত রাষ্ট্রগুলোর, তো আপনি কীভাবে শিল্প বিপ্লবের যুগে এই প্রশমনকে বাস্তবায়ন করবেন? উন্নত দেশগুলোকে আপনি বাধ্য করবেন কীভাবে কার্বন নিঃসরণ কমাতে? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ। ধন্যবাদ আশরাফুল ইসলাম সন্ধিকে। এবার বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন পক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব রাইসুল হাসান মুকুট। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ প্রথমতেই বললেন তারা অভিযোজনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন এবং প্রশমনকে তারা শর্ট টার্মের জন্য বা প্রশমনকে তারা লং টার্ম হিসাবে বা দীর্ঘমেয়াদী হিসাবে কল্পনা করেন। তো ব্যাপারটা হচ্ছে তারা যে জিনিসটা বলার চেষ্টা করলো যে 125টি উন্নয়নশীল দেশ যে অভিযোজনে ফোকাস করবে বা অভিযোজনে মনোযোগ দিবে, এই জিনিসটা তারা কীভাবে করবে, এইটা কোন টাকায় আসবে? যেহেতু উন্নয়নশীল দেশগুলোর হাতে বর্তমান সময় নিজেদের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা এবং তাদের যে দেশ চালানোর মতো টাকা বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্যোগে তারা অভিযোজিত, সেই জায়গায় তারা খরচ করতে পারতেছে না, সেই সময় তারা অভিযোজনের মতো একটা অনেক পরিমাণ ব্যয়বহুল জায়গায় কীভাবে টাকা খরচ করবে সেই জিনিসটা আপনারা স্পষ্ট করে জাননি। এর পরবর্তীতে আসি, অভিযোজনের একটা সীমা আছে। কিছু কিছু জায়গায় অভিযোজন কখনো সম্ভবই হয় না। যেমন আপনি যখন কৃষি জমির কথা বললেন, সুনামগঞ্জের একটা কৃষক যখন কৃষি জমিতে পানিতে ভরে যায়, আপনি সেখানে কীভাবে অভিযোজন করার মাধ্যমে সেই কৃষকের অভিযোজনের মাধ্যমে তার ফসলের উৎপাদন ক্ষমতা আবার বৃদ্ধি করবেন, এই জিনিসটা আপনি স্পষ্ট করে জান না। তো এখন আসি অভিযোজন আসলে কীভাবে কাজ করে মাননীয় সভাপতি। অভিযোজন কাজ করে মূলত এমন একটি প্রক্রিয়া, অভিযোজন নির্ভর করে আসলে একটা দেশের রিসোর্সের উপর বা ক্যাপাসিটির উপর, তার সক্ষমতা কতখানি। একটা দেশের সক্ষমতা যত বেশি থাকবে তার অভিযোজন ক্ষমতা তত বেশি থাকবে। আপনি চিন্তা করেন উন্নয়নশীল দেশের সক্ষমতা সবচেয়ে বেশি কম, তাদের প্রাকৃতিক সম্পদ কম, তাদের প্রযুক্তিগত সম্পদ কম বা প্রযুক্তিগত দক্ষতা কম। অন্যদিকে উন্নতশীল দেশগুলোর যে দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা বেশি, একই সাথে প্রাকৃতিক সম্পদ বেশি এবং একই সাথে তাদের অর্থনৈতিক যে ক্যাপাসিটি বা অর্থনৈতিক সক্ষমতা রয়েছে সেগুলো সব থেকে বেশি। আপনি চিন্তা করেন যে দেশগুলো সবচেয়ে বেশি ক্লাইমেট পরিবর্তন বা গ্লোবাল জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী, তাদের সক্ষমতা সবচেয়ে বেশি, তাদেরকে আপনি বাধ্য করতেছেন যে তারা হচ্ছে অভিযোজন করবে এবং তারা অভিযোজন খরচ করতে পারবে। এবং অন্যদিকে যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আপনি বাধ্য করতেছেন যে তারা অভিযোজন করবে। চিন্তা করেন দুইটা দেশ, যে দুইটা ক্ষেত্র, একটা ক্ষেত্রে যাদের সক্ষমতা বেশি, যারা সবচেয়ে বেশি দায়ী তারা অভিযোজন করবে, আরেকটা ক্ষেত্র যারা সক্ষমতা কম এবং যারা সবচেয়ে কম দায়ী, 1% কার্বন নিঃসরণ জন্য যে দেশগুলো যায় উন্নয়নশীল দেশগুলো, তারাও অভিযোজন করবে। চিন্তা করেন এই ধরনের একটা প্রেক্ষাপটে যখন আপনি ক্লাইমেট জাস্টিস নিয়ে চিন্তা করবেন বা ন্যায্যতা নিয়ে চিন্তা করবেন, সেই সময় আপনার দাঁড়িয়ে দেখতে পাই যে অভিযোজন করতে গেলে যে টাকাটা প্রয়োজন হবে, যে সক্ষমতা প্রয়োজন, সেই চাপটা পড়বে উন্নয়নশীল দেশগুলোর উপর সবচেয়ে বেশি। অর্থাৎ আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উন্নত দেশগুলোর কারণে। একই সাথে আপনি অভিযোজনের জন্য যে টাকা খরচ করতে হচ্ছে সেটাও আপনাকে উন্নয়নশীল দেশগুলোকেই খরচ করতে হচ্ছে সবচেয়ে বেশি, কারণ তাদেরকে অভিযোজনও করতে হবে সবচেয়ে বেশি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা চিন্তা করতে পারি যে এইখানে যদি অভিযোজনের পরিবর্তে আমরা প্রশমনকে প্রাধান্য দিতাম তাহলে এই চাপটা কার উপর পড়তো? চিন্তা করেন প্রশমনের চাপটা সবচেয়ে বেশি পড়তো যে দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে, যে দেশগুলো সবচেয়ে বেশি বিলাসবহুল জীবনযাপন করে, যে দেশগুলো সবচেয়ে বেশি রিসোর্স উৎপাদন করে এবং তাদের লভ্যাংশ বা হচ্ছে তাদের লাভজনক প্রতিষ্ঠানগুলো সক্ষমতা সবচেয়ে বেশি বা তাদের লাভজনক প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বেশি। তো এই দেশগুলোর উপর চাপ পড়বে যখন আপনি তাদেরকে প্রশমন করতে বলেন। প্রশমন করতে গেলে তাদেরকেই করতে হবে, অতিরিক্ত ভোগবিলাস ছাড়িয়ে দিতে হবে। চিন্তা করেন আমেরিকার রাস্তায় যখন প্রাইভেট কার নিয়ে অনেক মানুষ চলাচল করে, সেই জায়গায় যদি তারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতো, তারা প্রশমনের মাধ্যমে কার্বন নিঃসরণকে কমিয়ে আনতে পারতো। আর অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো যদি এখন তাদের যে কী পরিমাণ কলকারখানা রয়েছে বা যে পরিমাণ ইন্ডাস্ট্রি রয়েছে, এই ইন্ডাস্ট্রিগুলো তারা যদি কমিয়ে আনে, তাদের যে বর্তমান সময়ে যে মাথা পিছু হয় তারা আরও বেশি কমে আসবে। এক্ষেত্রে তারা তাদের যে দৈনন্দিন চাহিদাটা সেটি পূরণ করতে পারবে না, সেখানে প্রশমন করা তো দূরের কথা। সেখানে হচ্ছে এই চাপটা আসলে সবচেয়ে বেশি পড়তেছে উন্নয়নশীল দেশগুলো। এই ক্ষেত্রে প্রশমন করতে পারে সোলার প্যানেল বা হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি চালিত বা হচ্ছে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে আমরা প্রশমন করতে পারবো উন্নয়নশীল দেশগুলো। তাদেরকে কার্বন নিঃসরণ কমাতে হবে না, কারণ ইতিমধ্যে তাদেরকে উন্নয়নশীল দেশগুলোর কার্বন নিঃসরণের হার সবচেয়ে কম, মাত্র 1% কার্বন নিঃসরণ, তারা যেহেতু দায়ী। এবং উন্নয়নশীল দেশগুলো যেহেতু সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে, তারা যেহেতু 75% কার্বন নিঃসরণ জন্য বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে
উন্নত দেশগুলোর উপর এই চাপ সবচেয়ে বেশি পড়বে, অর্থাৎ আপনার ক্যাপাসিটি বেশি, আপনার উপর চাপও বেশি পড়বে, আপনি সেটাকে সামলে নিতে পারবেন, অর্থাৎ এই ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠা হয়। আর অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর ক্যাপাসিটি কম বা হচ্ছে তাদের সক্ষমতা কম, একই সাথে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এইদিকে তাদেরকে প্রশমন করা, তাদের প্রশমনও তেমন করতে হচ্ছে না, যেহেতু তারা আগে থেকেই কম নিঃসরণ করে। এবং একই সাথে তারা যদি উন্নত বিশ্বের কাছ থেকে কিছু প্রযুক্তিগত সক্ষমতা পায় বা কিছু প্রযুক্তিগত সক্ষমতা ট্রান্সফার করে, যেমন সোলার প্যানেল ইউজ করা বা সৌরশক্তি ইউজ করা বা বায়ু চালিত বিদ্যুৎ শক্তি ইউজ করে, এই ধরনের জিনিস যদি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে তারা কিছুটা প্রশমন করতে পারবে। তো এই চাপটা আমরা কাকে দেবো? প্রযুক্তিগত ভাব থেকে, প্রশমনগত দিক থেকে এই জিনিসটা আমরা খুব স্পষ্টভাবে বলার চেষ্টা করি। তাদেরকে আমরা কিছু কোশ্চেন করে, যে মাননীয় সভাপতি, তাদেরকে আমরা কোশ্চেন করে যাই যে আপনারা যে এই প্রশমনটা করবেন কী পরিমাণ সময় পর্যন্ত করবেন। তারা বলে যে প্রশমন 10 বছরের সময়ের জন্য প্রযোজ্য, কিন্তু এই 10 বছর সময়ের পর তাদের যখন একটা থ্রেশহোল্ড সীমা অতিক্রম করে যাবে, এই থ্রেশহোল্ডের পর, যেমন আপনি চিন্তা করেন বাংলাদেশের তাপমাত্রা যখন 50 ডিগ্রি অতিক্রম করবে, এর পরবর্তীতে আপনি প্রশমন করার মতো কোনো স্ট্রাকচার পাবেন না, কোনো প্রযুক্তি পাবেন না, মানুষের সক্ষমতাও থাকবে না। এর পরবর্তীতে তারা কী করবে? বর্তমান সময় যদি আপনি প্রশমন করতে যান, তাহলে যেহেতু বর্তমান সময় পৃথিবীর তাপমাত্রা যে হারে বাড়তেছে, এটা এখন পর্যন্ত ক্যাপাসিটির মধ্যে রয়েছে, আর আমরা যদি বর্তমান সময় প্রশমনকে গুরুত্ব দিয়ে থাকি, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে থ্রেশহোল্ড সীমার নিচেই থাকতে পারবো। এবং এক্ষেত্রে আমরা ভবিষ্যতে আমাদের প্রশমন 50 বছর বা 20 বছরের মধ্যে কমে আসবে, প্রশমনের মাধ্যমে কমে আসবে। তো আর অন্য ক্ষেত্রে যদি আমরা দেখি মাননীয় সভাপতি, তাহলে দেখতে পারবো যে প্রশমনের মাধ্যমে যে জিনিসটা হয়, প্রশমন হচ্ছে মানুষকে বর্তমান সময় থেকে, আপনি আপনার একটা রোগের এমন একটা স্টেজ আছেন যেই সময় আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন, সেই সময় আপনি চিন্তা করতেছেন যে আমি পেইন কিলার খেয়ে বা হচ্ছে শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের পরিবর্তে সাধারণ ওষুধ খেয়ে চিকিৎসা করবো, সেই সময় কখনো আসলে এই জিনিসটা কার্যকর হবে না মাননীয় সভাপতি। সেক্ষেত্রে আমি বলতে চাই যে 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, সেক্ষেত্রে আমি বলতে চাই যে পরিষদে প্রশমন হচ্ছে এমন একটি চলমান পরাজয়, যার মাধ্যমে আসলে কোনোভাবেই অভিযোজন একটি চলমান পরে, যার মাধ্যমে কোনোভাবেই সমস্যার সমাধান করা সম্ভব নয় কার্যকরী প্রশমন পদক্ষেপ ছাড়া। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিষয়ের বিপক্ষে যুক্তি উপস্থাপন করবেন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নিলয় সাহা। মাননীয় সভাপতি, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সভাপতি, সাল 2014 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা তীরবর্তী অঞ্চলে পদ্মায় তীব্র ভাঙন শুরু হলো। নিজের একমাত্র বসতভিটা এবং ফসলি জমি হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল জলিল মিয়া, ভূমিহীন গৃহহীন কৃষক জলিল মিয়া একেবারে নিরুপায় হয়ে তিনি গেলেন পক্ষ দলের প্রথম বক্তার কাছে। পক্ষ দলের প্রথম বক্তার কাছে তিনি সব খুলে বললেন এবং পক্ষ দলের প্রথম বক্তা তাকে আশ্বস্ত করলেন, কোনো চিন্তা করবেন না, সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি সব ফিরে পাবেন, কারণ 2030 সালের মধ্যেই বৈশ্বিক নিঃসরণ প্রায় 43% কমবে। এবার তিনি কিছুই বুঝলেন না এবং কাঁদতে কাঁদতে আবার ঘরে ফিরলেন। 2009 সাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দা আইলাই ক্ষতিগ্রস্ত দরিদ্র কিষানী সুফিয়া বেগম লবণাক্ত জমি আর প্লাবিত ভূমির দুর্দশা নিয়ে হাজির হন পক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে। তিনি অনেক কান্নাকাটি জর্জরিত করতে তার দুর্দশার কথা বললেন। পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন, কোনো সমস্যা নেই, রোশো বাপু, আর কটা দিন অপেক্ষা করো, এই তো 2050 সালের মধ্যেই আমাদের কার্বন নেট জিরোতে পৌঁছাবে। এবং সেই সুফিয়া বেগম কিংকর্তব্য বিমূঢ় হয়ে বাড়ি ফিরলেন। 2010 সাল ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটি গবেষণা বলছে, রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর এলাকায় ওই অঞ্চলকে ওই বছরের জন্য তীব্র খরা বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৃষক ফারুক উদ্দিন, পানির অভাব, তীব্র খরা, গেলেন পক্ষ দলের তৃতীয় বক্তার কাছে। তিনি বললেন, কোনো চিন্তা করবেন না, তাপপ্রবাহ কমবে এবং পানির স্তরও ঠিক জায়গায় ফিরে আসবে, কারণ 2100 সালের মধ্যে আমরা কিন্তু 1.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা সীমিত করব। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের বিতর্কটি এরকমই ইউটোপিয়ান, এমন একটি আশ্বাস, আপনারা চিন্তা করবেন না, ঠিক 100 বছর পরে ওই যে সাতক্ষীরা, রাজবাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জের কৃষক 3 জন সমস্বরে গাইলেন, কবিতা আওড়ালেন, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। মাননীয় সভাপতি, আজকের এই পুরো আলোচনায় আজকের বিতর্কটি একটু পরিষ্কার করা জরুরি খুবই। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়ে যে জায়গাটি সবচেয়ে পরিষ্কার করার দরকার, সেটি হচ্ছে আজকের বিতর্কের চাওয়াটা হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা। মাননীয় সভাপতি, বিষয়টি কেমন? বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার কাছে একটি ছাতা আছে এবং আপনি জানেন বৃষ্টি কখনো না কখনো থামবেই, আপনার কাজের উদ্দেশ্যে বাইরে যাওয়া দরকার। আপনি যদি ছাতাটি ব্যবহার করেন এবং আপনি কাজের উদ্দেশ্যে বের হন, ওই যে হাতিয়ার, ওটি হচ্ছে অভিযোজন মাননীয় সভাপতি, এবং আপনার যে আশ্বাস এবং যে প্রত্যাশা বৃষ্টি একসময় কমবে, ওটি হচ্ছে প্রশমন মাননীয় সভাপতি। আজকের বিতর্কে এটাই চাচ্ছে যে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলাটি কীভাবে করব। খুবই দুঃখজনক, আজকে পক্ষদল থেকে বারবার পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিপর্যয় কমানো ইত্যাদি কথা আসছে, কিন্তু আজকের বিতর্কের চাওয়াটি হচ্ছে মাননীয় সভাপতি জলবায়ু পরিবর্তন মোকাবেলা। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আজকে আমরা 3টি জিনিস বলতে চাই। প্রথমত যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা যদি অভিযোজন করি তাহলে আমরা কি পাই?
আমরা অভিযোজন করলে বেনিফিটস পাই। আজকে পক্ষ দল আমাদেরকে বলেছেন আজকে বিপক্ষ দলকে বিতর্ক জিততে হলে, প্রথম বক্তা বলেছেন বিতর্ক জিততে হলে তাদেরকে দেখাতে হবে অভিযোজন প্রক্রিয়াটা কী। আমি একটি পাল্টা প্রশ্ন করি, অভিযোজন প্রক্রিয়া নিয়ে তাদের যে সবচেয়ে বড় অভিযোগ যে আমাদের কাছে ফান্ড নেই, আমাদের কাছে আর্থিক সক্ষমতা নেই উন্নয়নশীল দেশগুলোর কাছে। মানসভাপতি, ফান্ড অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধতা বা সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে, বিদেশি সহায়তা বা অন্যান্য অনেক সুযোগ, কিন্তু প্রশমনের যে জায়গাটি নিয়ে পক্ষদল বিতর্ক করছে, প্রশমন করার সক্ষমতাই তো আজকে উন্নয়নশীল দেশগুলোর হাতে নেই মানসভাপতি। এই অর্থেও কিন্তু অভিযোজন এগিয়ে থাকে মানসভাপতি। আপনি যদি বেনিফিটের জায়গাতে যান, আমরা দেখতে পারি ঘূর্ণিঝড় থেকে যখন আপনি উপকূলের মানুষকে বাঁচান সেটি অভিযোজন হয়। আপনি যখন এই বাঁচানোর মধ্য দিয়ে বিপুল পরিমাণ কার্বন অক্সাইডের শোষণ আপনি করেন, তখন কিন্তু আপনি প্রশমন করতে পারেন মানসভাপতি। আপনি লক্ষাধিক জেলে পরিবারকে যখন জীবিকা নিশ্চিত করেন, তখন আপনি জলবায়ু ন্যায় বিচারটি নিশ্চিত করেন মানসভাপতি। আপনি যখন জীববৈচিত্র্য রক্ষা করেন, তখন আপনি বাস্তুতান্ত্রিক রেজিলিয়েন্স নিশ্চিত করেন মানসভাপতি। আপনি যখন পলি সংরক্ষণ করেন, ভূমিক্ষয় রোধ করেন মানসভাপতি, তখন আপনি দীর্ঘমেয়াদী টেকসইতা নিশ্চিত করেন, যেটি পক্ষদল থেকে আমাদেরকে বলা হয়েছিল মানসভাপতি। আমরা দেখতে পেয়েছি তারা বলেছেন উদাহরণ আছে কিনা, অবশ্যই উদাহরণ আছে, এই বাংলাদেশে অভিযোজন উদাহরণ আছে মানসভাপতি। আমরা দেখতে পাই পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জে বাইরা পদ্ধতি, যেখানে ভাসমান পদ্ধতিতে আজকে সবজি চাষ করা হয়, সেটিকে আমরা দেখতে পাই জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল হেরিটেজ হিসেবে আজকে স্বীকৃতি দিয়েছে। মানসভাপতি, আপনাদের আজকে মনে হতে পারে শুধু দরিদ্র দেশ বলেই আজকে আমাদেরকে অভিযোজন করতে হচ্ছে। আমরা দেখতে পাই নেদারল্যান্ডসের মতো একটি দেশ, তারা বার্ষিক $1.2 বিলিয়ন ব্যয় করছে অভিযোজনে, ডেল্টা প্রোগ্রাম বাস্তবায়নে। আমরা দেখতে পাই জাপান আজকে 2015 সালে সেন্ডাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করেছেন অভিযোজনের জন্য। আজকে মানসভাপতি পক্ষদলের বিতর্ক নৈতিকভাবে পরাজয় হয় এক জায়গা, আজকে বিপক্ষদল জিতবে কিনা জানি না, পক্ষদল নৈতিকভাবে পরাজিত। এই জায়গাতেই শেষ করব, আমার যাওয়ার সুযোগ হয়েছে। তারা বলার চেষ্টা করছেন আজকে সবুজ প্রযুক্তি ব্যবহার করতে হবে। মানসভাপতি, আপনি জানেন এই বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চায়না এবং সবচেয়ে বেশি সবুজ প্রযুক্তি রপ্তানি করে চায়না মানসভাপতি। আমরা আবার একটি ফাঁদে পড়ছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এবার প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন পক্ষ দলের দলনেতা মোহাম্মদ ওবায়দুর রহমান। ধন্যবাদ মাননীয় সভাপতি। শুরুতে চলে আসি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কথায়। তার কথা যে আমার ওই কৃষককে ন্যায্যতা দিতে গিয়ে আমাকে আসলে অভিযোজন করতে হবে। খুব ভালো করে চিন্তা করুন, আজকে আপনার অঞ্চলে তাপমাত্রা হয়তো 40 ডিগ্রি 35 ডিগ্রি, বাট কিছুদিন পর আপনার ওইখানে তাপমাত্রা যখন আরও বাড়তে থাকবে, তার মানে কি আপনার আসলে ওই খরা সহিষ্ণু জাত দেওয়ার কোনো লাভ হবে না, আপনাকে নতুন জাত উদ্ভাবন করতে হবে। তার মানে আপনি আসলে একটা লুপের মধ্যে চলে যাচ্ছেন, আপনি যদি অভিযোজনে যান। চিন্তা করে দেখুন, অভিযোজন প্রক্রিয়া যদি আপনি আগাতে থাকেন, আপনার আসলে বৈশ্বিক উষ্ণায়ন দিন দিন বাড়তেই থাকবে, এটা কিন্তু কমবে না। তার মানে আপনি যদি আজকে বাঁধ বানাচ্ছেন 10 মিটার উঁচু, পরের দিন আপনাকে 20 মিটার উঁচু বাঁধ বানাতে হবে, কারণ আপনি শুধুমাত্র অভিযোজন করে দেবেন। তার আরেকটি উদাহরণ হল নেদারল্যান্ডসের উদাহরণ। খুব ভালোভাবে চিন্তা করুন, নেদারল্যান্ডসের আসলে অভিযোজনে ব্যয় করার মতো টাকা আছে, কিন্তু বাংলাদেশের আছে কিনা এই জিনিসটা তারা আসলে প্রমাণ করে দেয় না। কিন্তু বাংলাদেশে তো টাকা নেই, বাংলাদেশ তাহলে কী করবে? আরেকটা বার্ডেন তারা আমাদের উপর দিয়ে যায়, সেটি হচ্ছে দেখেন, উন্নয়নশীল দেশগুলো যদি হচ্ছে যে এই আপনার প্রশমনের দিকে যায়, তাহলে আসলে টাকা অনেক বেশি খরচ হবে। খুব ভালো করে চিন্তা করুন, আমরা বারবার এই জিনিসটা পরিষ্কার করেছি যে আপনি যেই পার্সেন্টেজে কার্বন নিঃসরণ করেন, ঠিক সেই পার্সেন্টেজে আসলে আপনাকে এখানে প্রশমনে ব্যয় করতে হবে। খুব ভালো করে চিন্তা করুন, বাংলাদেশ খুব কম অ্যামাউন্টে কার্বন নিঃসরণ করে, তার মানে কি বাংলাদেশের এই দায় নেই যে আমাকে আসলে ওই লেভেলে, যেই দেশটা 70% কার্বন নিঃসরণ করে সেই লেভেলে আমাকে আসলে প্রশমন করতে হবে। প্রশমনের চাপটা আসলে যায় উন্নত দেশগুলোর প্রতি, যারা অনেক বেশি কার্বন নিঃসরণ করে। খুব ভালো করে চিন্তা করুন, তারা আরেকটা জিনিস বলে যায় যে দীর্ঘমেয়াদী সলিউশন। খুব ভালো করে চিন্তা করুন যে খরা, বন্যা এই দুটি প্রতিরোধ করা আসলে জলবায়ুর মূল সমস্যা না। মূল সমস্যা হচ্ছে, খুব ভালো একটা উদাহরণ দেই, যে আপনার হচ্ছে যে প্রশমন আসলে সবচেয়ে ভালো কাজ করেছে কোথায়? নয়াদিল্লির উদাহরণ চিন্তা করুন, যে গভর্নমেন্ট আসলে মাস্ক দিয়েছিল, স্কুল বন্ধ করেছিল, জোর বিজোর গাড়ি চালানোর মতো কিছু পলিসি দিয়েছিল, যেগুলো আসলে অভিযোজন, কিন্তু আসলে ফলাফল কিচ্ছু হয়নি। সেখানে তারপরও কুয়াশার মতো সমস্যা দেখা গিয়েছে, বায়ু দূষণের মতো সমস্যা থেকে। বাট যখন গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিল যে আপনার অতিরিক্ত গাড়ি চালানো যাবে না, তারপর আপনার কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিল, তারপর আপনার শিল্প কারখানাতে নিঃসরণ, সেই জায়গাতে তারা যখন ব্যান দিল, পরবর্তীতে দেখা গেল কি মাত্র 2 মাসের মধ্যে নয়াদিল্লির বায়ু মান আসলে অনেক বেশি উন্নত হয়। তার মানে কি আপনার প্রশমনও আপনাকে ইনস্ট্যান্ট সফলতা দিতে পারে। এখন চিন্তা করে দেখুন, আপনি এখানে একটা বিষয়টি বলছেন যে আসলে আপনি চাইলে আপনার অভিযোজন অর্থায়ন আসলে বিদেশি সংস্থা থেকে আপনি নিতে পারেন, কিন্তু বিদেশি সংস্থা আপনাকে এই জায়গায় অর্থ দিবে কেন, সেই বিষয়টি তারা পরিষ্কার করে জানে। তারপরে চিন্তা করে দেখুন যে তারা আমাদেরকে আরও একটি বিষয় বলে যে
আপনি তো আসলে হচ্ছে যে আমার ওই মানুষটিকে আমি আসলে ন্যায্য দিতে পারতেছি না, যেই মানুষটা আসলে ফসল ডুবে গেছে। খুব ভালো করে চিন্তা করুন, আপনি অভিযোজন করলে ঠিক কীভাবে আসলে ওই মানুষের ফসলটি ডুববে না তার কোনো মেকানিজম তাদের ওয়াল থেকে নেই। তারপরে চিন্তা করে দেখুন, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি কি, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি একটি রিপোর্ট দিয়ে যদি আমি উল্লেখ করি, চিন্তা করে দেখুন যে ফিনান্সিয়াল টাইমের UNEP এর তথ্য মতে বর্তমান পৃথিবীর তাপমাত্রার যে ট্রাজেক্টরি সেটা 2.3 থেকে 2.6 দিকে যাচ্ছে। তার মানে কি, আপনার পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে, আপনি এটাকে কোনোভাবে আটকাতে পারছেন না। আপনি অভিযোজনের দিকে গেলে আপনার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনার সি লেভেল রেজ করতে থাকবে, আপনার দক্ষিণাঞ্চল ডুবে যাবে। আপনি চিন্তা করে দেখুন, আপনার হাতে খরাসহিষ্ণু জাতের ফসল আছে, আপনার হাতে খরাসহিষ্ণু জাতের ফসলের জন্য বীজ আছে, কিন্তু আপনার জমিটাই আসলে সমুদ্রের নিচে ডুবে গেছে। তখন আপনার ওই খরাসহিষ্ণু জাত দিয়ে আপনি আসলে করবেনটা কি? এরপরে চিন্তা করে দেখুন, তারা আরেকটি রিপোর্টে, রয়টার্সের সাস্টেনেবল রিপোর্ট অনুযায়ী অভিযোজনের জন্য যে প্রয়োজনীয় ফান্ড বর্তমানে বিশ্বে তার 10%-এরও কম আসলে বিদ্যমান। এই মাত্র 10%-এর কম বিদ্যমান ফান্ড দিয়ে আপনি আসলে পৃথিবীর কতটুকু কী করবেন, এই বিষয়টি তাদের পৃথিবী থেকে পরিষ্কার নয়। খুব ভালো করে চিন্তা করুন, যখন আমরা প্রশমনের দিকে শিফট হই, খুব ভালো করে চিন্তা করুন প্রশমনের দায়টা আসলে কাদের? সবচেয়ে বেশি যারা কার্বন নিঃসরণ করে সেই দেশগুলোর, চীনের, ইউএসের, তারপরে যাদের আসলে হেভি ইন্ডাস্ট্রি রয়েছে তাদের। এখন চিন্তা করুন, তারা আসলে এই বার্ডেনটা বাংলাদেশের উপর দেওয়ার চেষ্টা করে। খুব ভালো করে চিন্তা করুন, বাংলাদেশ মাত্র 0.47 বৈশ্বিক কার্বন নিঃসরণের হচ্ছে জন্য দায়ী। তার মানে কি, বাংলাদেশের ওই লেভেলের আসলে প্রশমনের দরকার। তার মানে বাংলাদেশের যেই পরিমাণ প্রশমনে খরচ করবে, একটা ইউএসএ তার চেয়ে কয়েকশো গুণ তাকে আসলে প্রশমনে খরচ করতে হবে। কারণ তারা যদি বলে যে এই জায়গায় আসলে ইউএসএ কেন খরচ বেশি করবে, খুব ভালো করে চিন্তা করুন, টর্নেডোর মতো সমস্যাগুলো ইউএসএতে বেড়েছে, চায়নাতে আসলে টাইফুনের মতো সমস্যাগুলো বেড়েছে। এগুলো থেকে মোকাবিলার জন্য তারা নিজেদেরকে সাস্টেনেবল এনার্জির দিকে ঝুঁকেছে। এখন চিন্তা করে দেখুন, সবচেয়ে বড় সোলার প্যানেলের প্রজেক্ট কিন্তু চায়নাতে অবস্থিত। তার মানে আপনার পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যেই দেশগুলো আসলে মোস্ট কার্বন নিঃসরণের জন্য দায়ী, সেই দেশগুলো আসলে গ্রিন এনার্জি দিয়ে ঝুঁকতেছে। কেন? কারণ আপনি বৈশ্বিক, আপনাকে আমরা আরও একটি পরিসংখ্যান দেখাতে পারি। খুব ভালো করে চিন্তা করে দেখুন যে মন্ট্রিয়াল প্রোটোকল সবচেয়ে ভালো উদাহরণ যে আপনি কিভাবে আসলে প্রশমনের মাধ্যমে আপনার পরিবেশ দূষণ রোধ করবেন। CFC সহ অন্যান্য গ্যাস নিঃসরণ আসলে নিষিদ্ধ করে, যেটা অলমোস্ট 97% ওজন লেয়ারের ক্ষয় আসলে রোধ করে, এবং 1990 থেকে 2010 সালের মধ্যে 135 গিগাটন কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ নিঃসরণ এড়ানো গেছে জাস্ট বিকজ অফ মন্ট্রিয়াল প্রোটোকল। কারণ কি, এই জিনিসটা আসলে আপনার প্রশমন, আপনাকে CFC গ্যাসের নিঃসরণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এর ফলে আসলে 135 গিগাটন কার্বন ডাইঅক্সাইড সমপরিমাণ আসলে নিঃসরণটা এড়ানো গেছে। এরপরে চিন্তা করি, আমরা খুব সিম্পলি বলার চাচ্ছি, যেই স্ট্র্যাটেজিতে আপনার ওয়ার্মিং বাড়ে, যেই স্ট্র্যাটেজিতে আপনি আসলে পরিবেশের যে ইরিভার্সিবল ড্যামেজগুলো আছে সেগুলোকে আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, সেই পলিসি আসলে কোনোভাবে সাস্টেনেবল না। ধন্যবাদ। এবার প্রস্তাবের বিপক্ষে উপস্থাপন করবেন বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ মামুনুজ্জামান স্নিগ্ধ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী। সম্মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতে একটি সহজ স্বীকারোক্তি দিয়ে বিতর্ক শুরু করব। আমরা বিপক্ষ দল, আমরা অভিযোজনের পক্ষে, কিন্তু আমরা অন্ধ নই। আমরা কখনো আজকের বিতর্কে বলছি না প্রশমন দরকার নেই, আমরা জানি প্রশমন দরকার, কার্বন কমাতে হবে। কিন্তু আজকের বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কোনটি অধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ এর প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে কিছু মানদণ্ড দেখতে হয়। সেই মানদণ্ড কি? কোন জিনিসটি সবচেয়ে বেশি মানুষকে এখন বাঁচাচ্ছে, কোন জিনিসটি না থাকলে আমরা এখন যে অপরিহার্য ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে যাচ্ছি ওই জিনিসটিকে আমরা আসলে মোকাবেলা করতে পারবো না, এবং কোন জিনিসটি এখন মানুষের জীবনকে টিকিয়ে রাখছে। এই সব জায়গাটির উত্তরটি একটি আসে, সেটি হচ্ছে অভিযোজন। এবং বিপক্ষ দলের বিতর্কটি আজকে এই জায়গাটিতে। দেখুন, পক্ষদল বলছে প্রশমনই মূল সমস্যার সমাধান, কারণ সমাধান তো করতে হয় মূলে। খুবই চমৎকার প্রশ্ন, কিন্তু সেই জায়গায় একটি প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে মূলটা আসলে কোথায়? ওনারাই বলছেন কার্বন নিঃসরণে, আবার ওনারাই বলছেন বাংলাদেশ বিশ্বের বৈশ্বিক কার্বন নিঃসরণ করে 0.47 ভাগ। সবই ঠিক আছে, তাহলে এই জায়গাটিতে প্রশ্ন, আমি যদি আজকে বাংলাদেশে সকল ধরনের কলকারখানা বন্ধ করে দিই, সকল ধরনের গ্যাসের চুলা বন্ধ করে দিই, সকল ধরনের রান্না বন্ধ করে দিই, তারপরেও পৃথিবীতে যে পরিমাপযোগ্য যে তাপমাত্রা তার কি কোনো পরিবর্তন হবে? উত্তরটি হচ্ছে না। তাহলে বাংলাদেশের আসল সমস্যাটি কোথায়? আসল সমস্যাটি হচ্ছে আমরা ডুবছি, আর ডুবন্ত মানুষকে, যে মানুষটি ডুবে যাচ্ছে তার জন্য দরকার লাইফ জ্যাকেট। আর এই যে জলবায়ু সংকট মোকাবেলা, এই জলবায়ু সংকট মোকাবেলার জন্য আসলে বাংলাদেশের কাছে লাইফ জ্যাকেটটি হচ্ছে অভিযোজন। বিপক্ষ দলের বিতর্কটি হচ্ছে আজকে এই জায়গাটি।
জায়গাটিতে। সম্মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করুন, আজকে খুবই অবাক লাগে যখন আজকে জলবায়ু সংকট নিয়ে বিতর্ক হচ্ছে, আমরা জলবায়ু সংকট মোকাবেলা কীভাবে করবো, এবং এই বিতর্কে যখন আজকে আমি আশা করেছিলাম আজকে পক্ষদল অবশ্যই বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা, অর্থাৎ এই যে অভিযোজন পরিকল্পনা 2023 থেকে 2050 এই সময়কালের মধ্য দিয়ে নেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে, এবং যেখানে আমরা দেখছি 14টি জলবায়ু ঝুঁকি চিহ্নিত করে 2050 সালের মধ্যে 113টি কর্মকৌশল গ্রহণ করা হয়েছে, যা 8টি জনগুরুত্বপূর্ণ সেক্টরে বাস্তবায়িত হবে, এবং যা বাংলাদেশের ডেল্টা প্ল্যান অর্থাৎ 2100-এর 52টি জলবায়ু অভিযোজন প্রকল্পের সাথে যুক্ত। দ্বিতীয়ত, আজকে দেখুন বাংলাদেশের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে চরম আবহাওয়া ও জলবায়ু সংবেদনশীল যে রোগের প্রাদুর্ভাব এই জায়গাটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। সমস্যাটি কোথায় আজকে জানেন? আজকে পক্ষদল বিতর্ক ভেবেই নিয়েছেন অভিযোজন মানে শুধু বাদ দেওয়া। অভিযোজন একটি সার্বিক ব্যাপার। আজকে যখন আমরা আসলে আজকে দেখেন, আপনি যখন আজকে এনপিএর যে লক্ষ্যগুলো দেখেন, সেখানে আপনার নগর এলাকার কথা বলা আছে, লক্ষ্যে আছে বাস্তুতন্ত্র জীববৈচিত্র্যের কথা বলা আছে জীবিকা ও অর্থনীতির কথা বলা আছে খাদ্য পানি নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা আছে আজকে জলবায়ু পরিবর্তনশীলতা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার কথাটা আছে। অর্থাৎ আজকে যদি আমি শুধু অভিযোজন প্রকল্পটাকে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ আর বাঁধ আর সাইক্লোন সেন্টার নির্মাণের মধ্যে রেখে দিই, তাহলে আমরা বিশ্বাস করি ওনারা আসলে অভিযোজনের পুরো সংজ্ঞানটি আসলে বোঝেনি, বা অভিযোজনের বৃহৎ যে ক্ষেত্র আছে ওই ক্ষেত্রের জায়গা তারা আসলে বুঝতে ভুল করেছেন। আজকে দেখুন তো, বাংলাদেশ তার বার্ষিক বাজেটের 6 থেকে 7% অভিযোজন প্রকল্পে ব্যয় করে। ওনারা আজকে বলছেন আসলে বাংলাদেশের অভিযোজনের আসলে কোনো দৃষ্টান্ত আছে কিনা? অবশ্যই আছে। COP28 গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন কর্তৃক স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন বিভাগে পুরস্কৃত হয়েছে যে লজিক প্রকল্প, যেখানে 9টি জেলায় 1002টি ক্ষুদ্র অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, যা 20 লক্ষ মানুষকে আসলে উপকারের সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ কিন্তু স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ বৈশ্বিক পথ প্রদর্শক। আজকের বিতর্কে পক্ষদলের কাছে সবচাইতে বড় প্রশ্ন, ওনারা আসলে বিতর্কটি কাকে নিয়ে করছেন? বাংলাদেশ নিয়ে কে করছেন নাকি বৈশ্বিক জায়গাটিতে করছেন? কে আজকে আমেরিকাকে চীনকে আসলে চাপটি দিবে? অর্থাৎ আপনারা আজকে প্রশমনে সবটি ব্যয় করেন, আবার ওনারাই বলছেন বাংলাদেশের সক্ষমতা নেই, আবার ওনারাই বলছেন ওনারা সবুজ টেকনোলজি অর্থাৎ সবুজ রূপান্তর চান, আজকে সোলার সিস্টেম প্যানেল চান। এই টাকাগুলো কোথায় আসবে? এই জিনিসগুলো যখন আজকে আমরা পক্ষদলের বিতর্কের কাছ থেকে বক্তব্য সুস্পষ্ট পাই না, আমরা বিশ্বাস করি এটি আসলে একটি ইউটোপিয়ান কল্পনা মাত্র। সম্মানীয় সভাপতি, আজকে দেখেন খুব বেশি দূরে যাব না, আজকে বাংলাদেশের গ্রিন ক্লাইমেট যে ফান্ড আছে সেই ফান্ডে জেন্ডার রেসপন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন, এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট প্রজেক্ট, ফ্লাড এবং বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবেলা, এই প্রত্যেকটি জায়গায় আমরা দেখি প্রত্যেকটি অঞ্চলের কি লক্ষাধিক মানুষ এই জায়গায় সরাসরি উপকার সুবিধা পাচ্ছে। এবং শুধু তাই নয়, তাদের রংপুরে আজকে ছোট দ্বীপ ও নদীচরের জন্য যে অভিযোজন উদ্যোগ, যেখানে রংপুরের গঙ্গাচরের লক্ষ্মীতারি ইউনিয়ন সেই জায়গাটিতে আমরা দেখেছি সহনশীল পাকা ও সিআই শিটের যে বাড়ি তৈরি করা হচ্ছে, এবং সেখানে ওই ইউনিয়নের প্রায় 34,000 জন মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আসলে উপকার ভোগিত হচ্ছে। তাই আমরা বিশ্বাস করি আজকের বিতর্ক কখনোই আসলে এই ধরনের বাইনারিতে না, আমরা বাংলাদেশের জন্য শুধুমাত্র প্রশমন চাই নাকি শুধুমাত্র অভিযোজন চাই। আমরা বলেছি প্রশমন যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি একটি ধীর প্রক্রিয়া, প্রত্যেকটি রাষ্ট্রের আসলে বাধ্যতামূলকভাবে প্রশমনে আজকে ঢুকতে হবে। কিন্তু আজকে যে তাৎক্ষণিক যে জায়গা, অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষকে কিভাবে বাঁচাবো, আমরা আসলে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যে জনগোষ্ঠীগুলো আসলে প্রচুর পরিমাণে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে, ওই মানুষগুলোকে আমরা আসলে কিভাবে বাঁচিয়ে রাখবো? আপনি যখন দেখেন 2017 সালে শুধুমাত্র এক হাওড়ের বন্যায় যখন 4,000 কোটি টাকা নষ্ট হয়, তখন আসলে আমাদের কাছে প্রশ্ন হয় এই 4,000 কোটি টাকার মানুষ এবং এর সাথে জড়িত অর্থনীতি, সংস্কৃতি, প্রত্যেকটি জিনিসকে আমাকে যদি টিকিয়ে রাখতে হয়, আমাকে বাধ্যতামূলকভাবে আসলে অভিযোজনে নামতে হবে। বিপক্ষ দল এই জায়গাটিতে বিতর্ক করে। অসংখ্য ধন্যবাদ। এবার প্রতিযোগিতার এই পর্যায়ে উভয় পক্ষের যুক্তি খণ্ডনের পালা। প্রথমে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষদলের দলনেতা মোহাম্মদ ওবায়দুর রহমানকে। আপনি শুরুতে এসে যখন এই কথা বলেন যে আপনার আসলে এই প্রশমনের ডেভেলপিং কান্ট্রির জন্য আসলে মানে দরকার নেই, কিন্তু খুব ভালো মতো চিন্তা করুন, আপনি যখন অভিযোজনের পথে যাবেন, আপনি যদি সামান্য প্রশমন করে আপনি অভিযোজনকে বেশি গুরুত্ব দেন, তারপরও উন্নত দেশগুলো আপনাকে কতদিন পর্যন্ত টাকা দিবে, কত পরিমাণে টাকা দিবে, আপনার প্রয়োজনে কত শতাংশ দিবে, এই জিনিসটি আপনাদের বক্তব্য থেকে কোনোভাবে পরিষ্কার নেই। দ্বিতীয়ত, চিন্তা করে দেখুন আপনার পৃথিবীর ক্লাইমেট কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আপনার সি লেভেল রাইজ করতেছে। আজকে আপনার দরকার 2026-এ বাংলাদেশের দরকার ধরেন $10 বিলিয়ন, 27-এ দরকার $20 বিলিয়ন, তারপরে দরকার $30 বিলিয়ন। এই টাকাটা আপনাকে আসলে কে দিবে, কেন দিবে, এই চাপটা আসলে কারা দিবে, এইটা আপনাদের ওয়ার্ল্ড থেকে কোনো উত্তর নেই। এরপর চিন্তা করে দেখুন আপনার ডিমান্ড দিন দিন বাড়তে থাকবে, কারণ আপনার যে এনভায়রনমেন্টাল যে কোলাপসটা, এটা আসলে একটা ইরিভার্সিবল ড্যামেজ। এখন এই জিনিসটা যখন আপনার লাইফে হতেই থাকবে, তখন আপনি আসলে এই এক্সট্রা টাকাটা কোথা থেকে পাবেন, এটাও আপনাদের ওয়ার্ল্ড থেকে নিশ্চিত করা হয়নি। এখন চিন্তা করে দেখুন আপনারা আরও একটা জিনিস বলেন যে
আপনি কে আসলে টাকা দিবে, খুব ভালো কথা। আপনারা বলতেছেন যে প্রশমনের জন্য তো আপনাদের অনেক টেকনোলজি দরকার, অনেক কিছু দরকার। খুব ভালো করে চিন্তা করুন যে প্রশমনের যখন এরকম একটা উদ্যোগ নেওয়া হবে, তখন এই টাকাটা বাংলাদেশের যে নিজস্ব যে দুর্যোগ ফান্ড রয়েছে সেখান থেকে বাংলাদেশ ব্যয় করতে পারবে, প্লাস আপনার বাইরে থেকে তখন এইড আসবে। কারণ চিন্তা করে দেখুন, ইউ এর মতো যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু 40 থেকে 45% কার্বন ইমিশন কমিয়েছে 1990 থেকে 2010 সালের মধ্যে, কিন্তু তাদের ইকোনমি কিন্তু কলাপস করেনি। তারপর চিন্তা করে দেখুন, আপনার ইউতে এমন কিছু পলিসি রয়েছে যারা আসলে গ্রিন প্রোডাক্ট অনেক বেশি এনকারেজ করে থাকে। তার মানে আপনি যদি আপনার এই প্রশমনের পলিসিটা ফলো করেন, আপনার যে উৎপাদন ব্যবস্থা সেটা যদি গ্রিন হয়, তার মানে কি আপনার এই প্রোডাক্টটা আসলে ইউরোপে অনেক বেশি সমাদৃত হবে। তার মানে কি আপনি যেই সমস্যাটার কথা বলছেন, আপনার আর্থিক সমস্যা, সেই সমস্যাটা এত বেশি আসলে এক্সিস্ট করে না। তারপরে চিন্তা করে দেখুন, আপনাদের ওয়ার্ল্ডে আপনাদের অভিযোজনিত টাকাটা চাইবেন, সেই চাপটা আসলে কে দিবে? এটা আপনাদের ওয়ার্ল্ডেও নেই, আমাদের ওয়ার্ল্ড থেকেও আসলে আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু আপনাদের ওয়ার্ল্ড থেকে এই প্রশ্নের কোনো উত্তর নেই। এরপরে চিন্তা করে দেখুন যে আপনি এখন প্রশমন করতেছেন, কিন্তু চিন্তা করে দেখুন, আজ থেকে আপনি 50 বছর আগে যদি প্রশমনের প্রক্রিয়াটা শুরু করতেন, আজকে হয়তো পৃথিবীকে বাঁচানো যেত। কিন্তু চিন্তা করে দেখুন যে আজকে আপনি যদি অভিযোজনের প্রক্রিয়া 50 বছর আগে শুরু করতেন, আপনি আজকে পৃথিবীতে বাঁচান। কিন্তু বর্তমানে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটা অনেক বেশি র্যাপিড, এত বেশি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে যে আপনি অভিযোজন করলে আজকে এক ধরনের অভিযোজন, কালকে আরেক ধরনের অভিযোজন। তার মানে কি আপনার কষ্টটা আসলে দিন দিন বাড়তেছে। এই যে লুপটা, এই লুপ থেকে আপনি আসলে কখনোই বের হতে পারবেন না। কিন্তু চিন্তা করুন, যদি আপনাকে প্রশমনকে আপনি আসলে মেইন ধরে আগান, তার মানে আলটিমেটলি আপনার যে গ্রিন হাউস গ্যাস যে নির্গমন, যে প্রসেসটা, যেটা আসলে এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য মূল কারণ, সেই কারণটাকে আসলে আপনি কমায় দিচ্ছেন। তার মানে কি আপনার ওয়ার্ল্ডে আপনি যখন প্রশমনকে মেইন ধরে আপনি অভিযোজনকে পাশাপাশি রাখেন, আপনার একই সাথে লোকাল মানুষটাও বাঁচার জন্য একটা সুযোগ পায়, এবং একই সাথে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচে, এবং একই সাথে আপনার যে এনভায়রনমেন্টের র্যাপিড চেঞ্জ, যেটা একটা ইরিভার্সিবল ড্যামেজ, এই জায়গাতে আপনি আসলে অনেক বেশি একটা মানে সাস্টেনেবল পজিশনে থাকেন। এখন চিন্তা করে দেখুন, আপনার আরেকটা জিনিস বলেন যে আসলে হচ্ছে যে বাংলাদেশের মানুষকে লাইফ জ্যাকেট দেওয়া হবে, কিন্তু খুব ভালো করে চিন্তা করুন কতজন মানুষকে আপনি আসলে লাইফ জ্যাকেট দিবেন। আমরা যে জিনিসটা আপনাকে প্রুফ করার চেষ্টা করেছি যে আপনাদের হাতে সব কিছু আছে, সব ধরনের আপনারা হচ্ছে যে অভিযোজনের সব ধরনের ফর্মুলা আছে, টেকনোলজি আছে, কিন্তু আপনি যে অভিযোজনটা যে জায়গায় অ্যাপ্লাই করে, যে জমিটা, যেই আসলে জায়গাটা, সেটি আসলে সমুদ্রের নিচে তলিয়ে গেছে। এই অবস্থায় আসলে আপনাদের ওই অভিযোজন পলিসি কোনোভাবে কাজ করে না। ধন্যবাদ। এবার চুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ মামুনুজ্জামান স্নিগ্ধকে। আপনাকে আবারও ধন্যবাদ সম্মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কে একটি প্রশ্ন এসেছে বিপক্ষ দলের কাছে। বিপক্ষ দলে তো টাকা পাবে কোথায়? প্রশমনে তো অনেক টাকা প্রয়োজন, বাংলাদেশে তো টাকা নেই, ওনারাই বললেন। প্রশ্ন হচ্ছে, আপনি যখন বলছেন বাংলাদেশে সোলার প্যানেল বসাবেন, আপনি যখন বলছেন বাংলাদেশে প্রচুর পরিমাণে গ্রিক টেকনোলজির যে ট্রান্সফার আনবেন, আপনারা কি জানেন আসলে এই যে আমরা যে টাকাগুলো আসলে গ্রান্ট হিসাবে পাই, ওই টাকাগুলো গ্রান্ট হিসাবে আসে মূলত অভিযোজনের কার্যক্রমে, অভিযোজন প্রকল্পগুলোতে। আর গ্রিন ক্লাইমেট ফান্ড প্রশমনে মূলত ঋণ দেয়। তার মানে আপনি ঋণের ফাঁদে কোন জায়গাটিতে পড়ছেন? প্রশমনে পড়ছেন, অভিযোজনের জায়গাটিতে পড়ছেন না। এই জিনিসটি আজকে পক্ষদলকে বিতর্কে বুঝতে হবে। এক, দ্বিতীয়ত আজকে ওনারা আবারও বললেন, অনেক কথা বললেন সোলার সিস্টেম প্যানেলের কথা। দেখেন 2035 সালের মধ্যে NDC 3-এ যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে, সেখানে 25,751 মেগাওয়াট নতুন সক্ষমতা প্রয়োজনের, যার জন্য প্রায় $12.1 বিলিয়ন বিনিয়োগ করা প্রয়োজন। অথচ বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা মাত্র 1,314.7 মেগাওয়াট, অবদান 3.6%। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলি, 2008 সালে নবায়নযোগ্য জ্বালানি নীতি অনুযায়ী 2021 সালের মধ্যে 10% জ্বালানি নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে আসার কথা ছিল, কিন্তু এসেছে না, শুভঙ্করের ফাঁকি এসেছে। বরং আমরা দেখেছি 30টির বেশি নবায়নযোগ্য জ্বালানির প্রকল্প স্থগিত করা হয়েছে। তাহলে কথা হচ্ছে, এই সময়টিতে আপনি বাংলাদেশের মানুষকে আসলে কিভাবে চালাবেন? আপনি যদি আজকে থেকে অভিযোজন প্রকল্পে একেবারেই টাকা বন্ধ করে দেন, আপনি যদি শুধুমাত্র প্রশমন কেন্দ্রিকই আজকে নজর দিতে চান, আজকে দেখুন তো আপনি এখন কি বাংলাদেশে যে পরিমাণ ঘূর্ণিঝড় হয়, সিডর হয়, আইলা হয়, এই সকল জায়গায় মানুষকে আসলে আপনি কেন মারা যেতে দেখেন না? আপনি অভিযোজন প্রকল্পটি বেশি নিয়েছিলেন এই জন্য, ওই জায়গায় প্রচুর পরিমাণে যে শেল্টারগুলো করা হয়েছে। আজকে ওনারাই বলছেন আমাদেরকে যে অভিযোজন প্রক্রিয়াটি নাকি সহজলভ্য নয়। আজকে সবচেয়ে সহজলভ্য প্রক্রিয়াটি হচ্ছে প্রশমন। এই জায়গায় আপনাকে ভাবতে হবে, বাংলাদেশে এখন পর্যন্ত যে কয়টি অভিযোজন কার্যক্রম সম্পন্ন হয়েছে, প্রত্যেকটি অভিযোজন প্রকল্পগুলো কিভাবে নেওয়া হয়? ওইখানে একটি স্থানীয় সংযোগ থাকে। অভিযোজন প্রকল্পগুলো নেওয়া হয় ওই স্থানে যে বাস্তুতন্ত্র থাকে, ওই স্থানে যে সংস্কৃতি থাকে, এই জিনিসটিকে টিকিয়ে রাখার জন্য। যে অত্যাবশ্যকীয় ক্ষতি আপনার হয়ে গেছে, এই ক্ষতিগুলো যেন আপনারা না হয়, ওই জায়গাটিতে আপনাকে অভিযোজন আপনাকে একটু হলেও টিকিয়ে রাখে। কিন্তু এই জায়গায় প্রশমন কিভাবে টিকিয়ে রাখে? আজকে পক্ষ দলের 3
তিনজন বক্তার কাছ থেকে কোনো উত্তর নেই। ওনারা আজকে আমাদেরকে বললেন কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ প্রযুক্তির কথা, আধুনিক শক্তি ব্যবস্থার কথা, অফশোর উইন্ড এনার্জি যে প্রকল্পগুলো, বৃহৎ আকারের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, আর সবচাইতে এসব কথাও বাদ দিই, পৃথিবীতে সবচাইতে গ্রিন এনার্জি সিস্টেম কি জানেন? সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে নিউক্লিয়ার ফিউশনে যাওয়ার মতো সক্ষমতা আছে কিনা, অর্থাৎ এই প্রত্যেকটি জায়গায় টাকাগুলো কিভাবে আসবে? আজকে পক্ষদলের কাছ থেকে কোনো উত্তর আছে? উত্তরটি হচ্ছে না। ওনারা আজকে দেখেন বললেন, বিজ্ঞ সভাপতি একটু লক্ষ্য করুন, দেখুন এমন কিছু প্রশমন কার্যক্রম আছে যেই প্রশমন কার্যক্রম আপনি কখনো অভিযোজন প্রক্রিয়ার মধ্যে না আনলে আপনি সেই প্রশমন কার্যক্রমগুলো আসলে বাস্তবায়ন করতে পারবেন না। সেগুলো কি কি? আপনি জলবায়ু স্থিতিস্থাপক অবকাঠামো নির্মাণ করবেন, আপনার ইচ্ছা আপনি আসলে জলবায়ু স্থিতিস্থাপক কাঠামো নির্মাণ করবেন। আপনি যখন এটি অভিযোজনের মধ্যে ফেলান তখন আপনাকে চিন্তা করতে হয় এই জলবায়ু স্থিতিস্থাপক কাঠামোটি কোন অঞ্চলের জন্য বেশি দরকার, কারা সবচেয়ে বেশি পরিমাণে ভার্নারেবল কন্ডিশনে আছে, আপনি ঠিক কোন জায়গার জন্য কোন অঞ্চলের জমি দিবেন, কোন অঞ্চলে কোন ধরনের ধানজাত উৎপন্ন করবেন। এই জিনিসটি আসলে বৃহৎ করে আসে অভিযোজনের মধ্যে। আপনি অভিযোজনের মধ্যে ঢুকলেই আপনি ওই স্থানের জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করেন, আপনি ওই অঞ্চলের জনগণের সংস্কৃতির কথা চিন্তা করেন। তাই একেবারে বিতর্কের শেষ পর্যায়ে আমরা বিশ্বাস করি, দেখেন আমরা বরফ যুগ পার করেছি, মরুভূমির বিস্তার পার করেছি, অতিমারি মহামারী সবকিছু পার করেছি অভিযোজনের মাধ্যমে, এবং এই জলবায়ু পরিবর্তন মোকাবেলাও আমরা পার করবো অভিযোজনের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি। উভয় দলের বিতর্কিকদেরকে আমাদের আজকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ। আসলে দুইটি জিনিসই আমরা যদি মানে অভিযোজন অ্যাডাপ্টেশন, প্রশমন হলো মিটিগেশন, এবং দুইজনেই যখন বক্তৃতা দিচ্ছিল আমার মনে হচ্ছিল যেন দুইটাই যুক্তি নির্ভর, তথ্য নির্ভর, প্রাঞ্জল এবং প্রাণবন্ত। এই জন্য উভয় দলকেই তাদের এই অসাধারণ দক্ষতা এবং বুদ্ধিবৃত্তিক সক্ষমতার পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একটি দলকে যেহেতু বিজয়ী ঘোষণা করতে হবে, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের সুবিবেচনা প্রসূত রায় প্রদান করবেন। ফলাফল আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই বিশ্ববিদ্যালয়ের সকল বিতার্কিক এবং তাদের প্রশিক্ষকদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এবারের পরিবেশের বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজনে সহায়তাকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং অর্গানাইজেশন রুডো এর সভাপতি মিশাদ ইসলামকে এবং সংশ্লিষ্ট আয়োজককে। বিতর্কের ফলাফল বিজয়ী ও রানার আপ উভয় দলকে আমরা অভিনন্দন জানাবো, কারণ সবাই খুব ভালোভাবে বক্তৃতা করে বিতর্ক করেছে। বিজয়ের জন্য শুধু বিজয়ের জন্য নয়, বরং জ্ঞান অর্জন, জ্ঞান চর্চা, যুক্তিবোধ এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধির অবদান রাখবে বলে আমরা আশা করি। আমাদের কাছে ফলাফল এসেছে। ফলাফলে জয়ী দল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা মামুনুজ্জামান স্নিগ্ধ। আমাদের পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে যারা জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি যারা আজকে জয়ী হতে পারেন নাই, কিন্তু আপনাদের যে অভিজ্ঞতা বা যে ইনপুট দিয়েছেন আমরা মনে করি দেশের এই জলবায়ু চিন্তা আপনাদের মধ্যে আমাদের তরুণ প্রজন্মের একটি পথ খুলে দিবে। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিজ্ঞ বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং আয়োজক কমিটির সকল সদস্যকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলের সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ কামনা করে আজকের পরিবেশ বিতর্ক 2026 এর চূড়ান্ত পর্বের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।